Frustrating. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আহ তোমাদের সাথে আমাদের দীর্ঘদিনের যাত্রা। ইতোমধ্যে তোমরা আমাদের সাথে একবার ক্লাস করেছো, অ্যাডমিশনের প্রথমবার ক্লাস করেছো। হয়তো অনেকে আশানুরূপ ফলাফল পেয়েছো কিংবা অনেকে আশানুরূপ ফলাফল পাওনি। তো যারা আশানুরূপ ফলাফল পাওনি বা তোমরা তোমাদের চাওয়া মতো ভার্সিটিতে চাওয়া মতো সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারো, অনেকে হয়তো পরিকল্পনা করছো যে আমি সেকেন্ড টাইম আরেকবার চেষ্টা করে দেখবো, তাই না? তো যারা সেকেন্ড টাইম আরেকবার চেষ্টা করে দেখবে এরকম চিন্তা করছো বা এরকম ভাবছো, তাদের জন্য তো অবশ্যই স্কুল অফ এক্সিলেন্স আছে। কারণ স্কুল অফ এক্সিলেন্স তোমাদেরকে সেকেন্ড টাইমের যে প্রস্তুতি আরো শানিত করার যে প্রচেষ্টা চালিয়ে যায়, সেটি আশা করি তোমাদের যে কোনো আহ স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে ক্র্যাক করা সম্ভব। তো তোমাদের জন্য আজকে আমরা স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে সেকেন্ড টাইম একটি ফ্রি ক্লাস নিয়ে এসেছি, স্পেশাল ক্লাস, যেখানে আমরা চেষ্টা করব মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আজকে ক্লাসটা নেওয়ার জন্য। আজকে প্রথম ক্লাস আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর একটি স্পেশাল ক্লাস নিব। ক্লাসগুলো এই ধরনের হবে যে এমন ভাবে প্রশ্নগুলো এখানে সাজানো হয়েছে যেন একটি প্রশ্নের মধ্য দিয়ে আমরা ওই টপিকে ইন ডিটেইলস একটু আলোচনা করে ফেলতে পারি। অপশনগুলো এরকম ভাবে সাজানো হয়েছে। তোমরা কি আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু যদি আমাকে জানাতে তাহলে আমি কৃতজ্ঞ থাকতাম তোমাদের নিকট। আচ্ছা। আচ্ছা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আচ্ছা। সালেহা খাতুন বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মশিউর রহমান গ্রন্থি বলেছে লাল সালাম ভাইয়া। লাল সালাম সবাইকেই। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত যে ধরনের প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন একদম হুবহু এই ধরনের প্রশ্ন, বাট এই ধরনের প্রশ্নটা আসে সেইভাবেই মোটামুটি আমরা কম্বাইন্ড করে প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করেছি এবং বিস্তারিত আমরা ক্লাস নেব ইন ডিটেলসে। তাহলে আমরা যদি দেখি যে সবার প্রথমে আমরা একটু দেখে নেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, তাই না? এবং সেই টপিকগুলো থেকে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করেছি, যে টপিকগুলো পড়লে মোটামুটি আশা করা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব ভালো পজিশনে থাকা সম্ভব বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটি নম্বর পাওয়া সম্ভব। আমরা যদি প্রথমে টপিকগুলো দেখি, গুরুত্বপূর্ণ টপিক আমরা দেখতে পাচ্ছি গদ্য পদ্য তো অবশ্যই থাকে। গদ্য পদ্য থেকে আমরা প্রত্যেকটি ভার্সিটিতে অসংখ্য প্রশ্ন দেখতে পাই গদ্য পদ্য থেকে। এবং মাঝে মাঝে আমরা এভাবে বলে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য যে ভালো পারে সে এমনিতেই পাস মার্ক উঠিয়ে ফেলতে পারে বা ভালো একটা মার্ক সে নিয়ে আসতে পারে। আচ্ছা, এরপর উপন্যাস নাটক, এটাই কিন্তু আমরা বাংলা প্রথম পত্র যে সাহিত্যের অংশ ধরতে বলি যে এই চারটি টপিক গদ্য পদ্য যেগুলো আছে এবং নাটক এবং উপন্যাস যার ভালো আয়ত্তে আছে তার জন্য কিন্তু বাংলা অনেকটুকু সহজ হয়ে যায়। ব্যাকরণে মোটামুটি সিলেক্টিভ কিছু টপিক পড়লেই হয়ে যায়। সেই সিলেক্টিভ টপিকগুলো কি কি? প্রথমে সন্ধি আছে, বাক্য, শব্দ, শব্দ থেকে কোন জায়গা থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো হয়, শব্দের উৎস, শব্দের এই উৎস জায়গা থেকে অর্থাৎ উৎপত্তিগত ভাবে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখি যে নিম্নে দেওয়া শব্দটি কোন ভাষা থেকে আগত, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখি, তাই না? এবং অনেক জটিল লাগে আমাদের কাছে, অনেক বেশি কঠিন লাগে, মনে হয় যে এত কঠিন কেন। মাঝে মাঝে আমরা নিজেদের নামই ভুলে যাই এরকম। এবং তো আমার মনে আছে আমি যখন তোমাদের বয়সে ছিলাম, অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, শব্দের উৎস পড়তে গেলে আমার খুবই বিরক্ত লাগতো। তবে পরে সহজ হয়ে গিয়েছে, পরে বেশ কিছু টেকনিক ফলো করেছি। আর প্রথম যখন শুরু করেছিলাম ভর্তি প্রস্তুতি ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় মাথায় এইভাবে থাপ্পড় দিতাম যে কেন মাথায় ঢুকছে না। এবং মজার বিষয় হইলো যে বই দিয়ে মাথায় এইভাবে ঘষতাম যে এই পড়াগুলো যেন মাথায় ঢুকে যায়। আচ্ছা, এরপরে আসো উচ্চারণ। উচ্চারণ থেকে অসংখ্য প্রশ্ন আসে। একটি শব্দ দিয়ে বলতে পারে এই শব্দটি উচ্চারণ কিরকম হবে, বা এই ধরনের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, এইভাবে প্রশ্ন আমরা উচ্চারণে দেখতে পারি। পদ, পদ থেকে মূলত পদ প্রকরণ অর্থাৎ ওই যে ব্যাকরণিক শ্রেণী বলা হয় যে নিচের কোনটি বিশেষ্য বিশেষণ, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সেখান থেকে দেখতে পারি। সাহিত্য থেকে প্রশ্ন আসে। এই সাহিত্য হলো বাংলা সাহিত্য অর্থাৎ আমাদের শর্ট সিলেবাস বা ফুল সিলেবাসের বাহিরে যে টপিকগুলো আছে, যেমন ধরো হতে পারে যে দ্বিজ কানাই সম্পর্কে একটি প্রশ্ন আসলো, হতে পারে যে পদ্মাবতী কে লিখেছেন, এই ধরনের প্রশ্ন যেগুলো বিস্তৃত পরিসরে বাংলা সাহিত্য থেকে প্রশ্নগুলো মূলত আমরা সাহিত্য নামকরণ করেছি। প্রতিশব্দ বা পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ নামে এখান থেকে প্রতিশব্দের সমার্থক শব্দ এখানেও মূলত এইখানে আসে। শব্দের অর্থ ম্যাক্সিমাম কমন পড়ে আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত যে ধরনের গল্প, উপন্যাস বা নাটক বা কবিতাগুলো আছে সেখানে ব্যবহৃত শব্দের অর্থগুলোই এখানে সবচেয়ে বেশি কমন পড়ে। এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ এবং বাগধারা, এই বিরোচন অংশগুলো থেকে
পরীক্ষাগুলোতেও আমরা যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশ্ন আসতে দেখি, তবে সবচেয়ে বেশি আমরা দেখি যে বাগধারার অংশ থেকে প্রশ্ন আমরা আসতে দেখি। আচ্ছা, এরপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা আমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে, আসলে একটি সহজ টপিক, নিয়মিত প্র্যাকটিস করলে, নিয়মিত প্রস্তুতি নিলে যেখানে একদম সহজ হচ্ছে, সেটা হলো শুদ্ধিকরণ বা বানান। এই জায়গা থেকে অসংখ্য অসংখ্য প্রশ্ন আমরা প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে দেখি। তাহলে এই যে অল্প কয়টি টপিক আমরা দেখতে পাচ্ছি, এই টপিকগুলো কিন্তু আমাদের নখদর্পণে থেকে যায় যদি আমরা একটু প্রস্তুতি নিই। প্রথম সময় আমরা অনেকবার পড়েছি ফার্স্ট টাইমে, এখন যদি আরেকটু প্রস্তুতি নিই, আমার মনে হয় যে আমাদের যে কাঙ্ক্ষিত, বহুল কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো খুব সহজেই চান্স পাওয়া সম্ভব। এবং আশেপাশে সবাই যে খুব কষ্ট দেয়, কত কষ্টের কষ্টের কথা বলে, তাই না? খুব খারাপ লাগে না? এই জিনিসগুলো থেকে বের হয়ে আসা সম্ভব নিজের প্রতি ভরসা রাখে রেখে এবং স্রষ্টার প্রতি ভরসা রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিলে আশা করা যায় যে কোনো জায়গায় চান্স পাওয়া সম্ভব। আচ্ছা, আমরা তাহলে প্রথম প্রশ্ন আমরা এখন দেখবো যে টপিক অনুসারে প্রথম প্রশ্নগুলো আমরা দেখি। এটাকে তোমরা কি শুনতে পাচ্ছ কিনা বা আমাকে দেখতে পাচ্ছ কিনা? অনেক কমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। সবাই বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ এক বড় দুই বড়, মাহফুজ ভাইয়ের মন বড় না, এখন কোরবানির গরু বড় সবার চেয়ে। ঠিক আছে, কোরবানির গরুর জন্য আমরা সবাই আহ দেখবো যে কোরবানির গরু কোনটা বড়, কার কোনটা। ইয়ামিন লিখেছে আসসালামু আলাইকুম। ভাই ইয়ামিন কেমন আছো? অনেকদিন পরে তোমাকে দেখছি, আশা করি ভালো আছো। আহ রিয়াসাত রানা স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? রিয়াসাত রানা আমাদের আরেকজন শিক্ষক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তাহলে প্রথম প্রশ্নে চলে যাই। তোমাদের যাদের কাছে খাতা কলম আছে একটু নোট করে নিও, একটু নোট করে নিও, টপিক গুলো আমার মনে হয় গুরুত্বপূর্ণ হবে এবং সেখান থেকে তোমার একটা প্রস্তুতি হবে, ভালো একটা প্রস্তুতি হবে। প্রথম প্রশ্নটি আমরা দেখছি যে বিলাসী গল্প অনুসারে কোন তথ্যটি ভুল নয়। আচ্ছা, আমরা প্রথমেই বলেছি আমরা প্রশ্নগুলো এমন ভাবে সাজিয়েছি যে এরকম ভাবে প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে এবং ওইটার সাথে কম্বাইন্ড করে বেশ কিছু তথ্য যেন তোমাদেরকে দেয়া যায়, যেন ওই পুরো গল্পটা নিয়ে আমাদের একটা সামগ্রিক আলোচনা হয়ে যায়, তাই না? একটা ওয়ান শট ক্লাসের মতো, যে আমরা একটা ক্লাস করবো কিন্তু অনেক কিছু আমরা শিখে ফেলবো এরকম ভাবে। আচ্ছা, প্রথমে আমরা যদি বিলাসী গল্প নিয়ে একটু জানি, যে বিলাসী গল্প কে লিখেছেন, এটা কে বলতে পারবা? আমার মনে হয় যে সেকেন্ড টাইম ক্লাস করেছে কিন্তু বিলাসী গল্প কে লিখেছে এরকম কেউ নাই যে বলতে পারবে না। আচ্ছা, বিলাসী গল্প লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেটা আমরা সবাই জানি, শরৎ সাহিত্য বলে বলা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটা মজার তথ্য হলো তিনি কোনো ধরনের কবিতা তিনি লিখেননি, তিনি কিন্তু কোনো কবিতা লিখেননি। এই বিলাসী গল্প সর্বপ্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাই না? আমরা কিন্তু এটা সবাই জানি। এখান থেকে প্রশ্ন আসে যে বিলাসী গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিলাসী গল্প প্রকাশিত হয়েছে ভারতী পত্রিকা, এবং বিলাসী গল্পে স্পষ্টভাবে লেখা আছে যে স্কুলে যেতে 2 ক্রোশ পথ তাদের মারি দিতে হয়। কত ক্রোশ? 2 ক্রোশ পথ। এবং আরেকটা লাইন লেখা আছে যে যাতায়াতে 4 ক্রোশ, অর্থাৎ যেতে 2 ক্রোশ এবং আসতে 2 ক্রোশ, সর্বমোট 4 ক্রোশ পথ পাড়ি দিতে হয়। মৃত্যুঞ্জয় কি ফোর্থ ক্লাসে পড়তো? না। কি লেখা ছিল? যে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো এবং সে কবে থার্ড ক্লাসে উঠছে কিংবা আদৌ সেকেন্ড ক্লাসে উঠেছে কিনা এটা একটা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়, তাই না? সে এত বড় লেভেলে একজন আদু ভাই ছিল, আমরা যদি মজা করে বলি, তাহলে সে কিন্তু ফোর্থ ক্লাসে ছিল না, তিনি পড়তো থার্ড ক্লাসে। এইখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, আমরা যেহেতু অনেক তথ্য নিয়ে আলোচনা করবো একটা প্রশ্নের ভিতরে। মৃত্যুঞ্জয় যে থার্ড ক্লাসে পড়তো সেটা বর্তমান সমাজে, বর্তমান সময়ে কোন ক্লাস বলতে পারবে কেউ? বর্তমান সময়ে সেটি কোন ক্লাস, কে কি বলতে পারবে? আচ্ছা, হ্যাঁ অনেকে লিখছো। বর্তমান সময়ে থার্ড ক্লাস হলো অষ্টম শ্রেণী, ফোর্থ ক্লাস হলো সপ্তম শ্রেণী, সেকেন্ড ক্লাস যেটা আমরা জানি, সেকেন্ড ক্লাস হলো নবম শ্রেণী, এবং ফার্স্ট ক্লাস মানে দশম শ্রেণী। এইভাবে প্রশ্ন কিন্তু আমরা অসংখ্যবার আসতে দেখি। আচ্ছা, বিলাসীকে পাথর বলা হয়েছে, অপশন টুতে আমরা বলেছে যে গল্প অনুসারে কোন তথ্যটি ভুল নয়। ভুল নয় চেয়েছে, তার মানে আমরা দেখবো সঠিক তথ্য কোনটা, তাই না? সঠিক তথ্যটা বের করবো। তাহলে প্রথমটা কি সঠিক তথ্য? না, প্রথমটা ভুল তথ্য ছিল। তারপরে বিলাসীকে পাথর বলা হয়েছে, বিলাসীকে ফুল বলা হয়েছে। বিলাসীকে কি পাথর বলা হয়েছে? এখানে তোমার একটা কনফিউশন হয় যে ভাই না, বিলাসীকে তো পাথর বলা হয়নি, বলা হয়েছে মজিদকে। কারণ লাল সালু উপন্যাসে তোমরা একটি এরকম চরণ পড়েছো যে পাথর এবার হঠাৎ নড়ে ওঠে, তাই না? না, বিলাসী গল্পেও আমরা কিন্তু একটি আমরা আসসালামু আলাইকুম, সাইফুর রহমান স্যার মেসেজ দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম, হিমসাগর আম খেয়ে সুন্দর হয়ে গেছেন। স্যার আম এখনো পুরোপুরি খেতে পারিনি, আরো খাবো এবং আরো সুন্দর হবো ইনশাল্লাহ।
আচ্ছা, তোমরা সবাই অফিসে আসো, স্কুল অফ এক্সিলেন্সের অফিসে চলে আসো, সবাই স্টুডিওতে চলে আসো, এখানে অনেক আম রয়েছে, সবাই আম খাবা। দেখো, বিলাসীকে পাথর বলা হয়েছে না, বিলাসীকে পাথর বলা হয়েছে কিভাবে বলা হয়েছিল, যখন মৃত্যুঞ্জয় মারা যায় তখন একটি লাইন ছিল, মনে আছে? আমার মনে হয় তোমাদের সবারই মনে আছে। লাইনটা কিরকম ছিল? যে সে যেন পাথর হয়ে গেল, এরকম একটা লাইন আছে না? যে সে যেন পাথর হয়ে গেল, কে? ওই যে বিলাসী। কেন পাথর হয়ে গেছে? তার স্বামী মারা গেছে, তার মানে বিলাসীকে পাথর বলা হয়েছে। এটা আমরা টিক দিচ্ছি। এরপর আমরা যাই, বিলাসীকে ফুল বলা হয়েছে। বিলাসীকে কোন জায়গায় ফুল বলা হয়েছিল? যখন ন্যাড়া তাকে দেখতে গিয়েছিল তখন কি লাইনটা ছিল? যে ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, তার মানে তাকে ফুলও বলা হয়েছে। তাহলে এইটা আমরা সঠিক তথ্য পাচ্ছি বিলাসী গল্প অনুসারে। এবার আমরা দেখবো নিচের দুইটা অপশনে কোথায় ভুল আছে। সাপের খেলা দেখানো কি সাপুড়েদের লাভের ব্যবসা? না। কি লেখা ছিল? শিকড় বিক্রি করা। শিকড় বিক্রি করা ছিল সাপুড়েদের লাভের ব্যবসা। এটা একটু মাথায় রাখতে হবে। মৃত্যুঞ্জয়ের বাগান 20 বিঘা ছিল নাকি 20 থেকে 25 বিঘা? 20 থেকে 25 বিঘা ছিল মৃত্যুঞ্জয়ের বাগান, এবং সেটা কোন বাগান ছিল? আম বাগান ছিল। সাতক্ষীরার হিমসাগর আমের বাগান, সাইফুর রহমান স্যারের। দেখো, ন্যাড়ার মৃত্যু হয় পানিতে ডুবে। ন্যাড়া কি পানিতে ডুবে মৃত্যু হয়? না, তিনি মারা গিয়েছিলেন সাপের কামড়ে। এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে কোন সাপ কামড় দিয়েছিল? খরিশ গোখর, খরিশ গোখরা সাপ। কয়টা সাপ ছিল? দুইটা সাপ ছিল। এইভাবেও কিন্তু আমরা ইন ডিটেলসে প্রশ্ন সেখান থেকে আসতে দেখব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বিলাসী 10 দিন পর আত্মহত্যা করে। বিলাসী কি 10 দিন পরে আত্মহত্যা করেছিল? না। কতদিন? সে সর্বোচ্চ 7 দিন বেঁচে ছিল, এবং 7 দিন পরেই সে স্বামীর শোকে নিজেও পরলোক গমন করে। 7 দিন বেঁচে। এবং এই প্রসঙ্গে কিন্তু ন্যাড়ার একটা দারুণ উক্তি আছে, যে আমার যদি ওই রকম নরকে যাবার সুযোগ আসে আমি কিন্তু পিছপা করব না। অর্থাৎ সেও সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, ওই কুসংস্কারাচ্ছন্ন সমাজের বিরুদ্ধে সে নিজেকে তখন প্রতিবাদী চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং সে বলেছে, বিলাসী যদি নরকে যায় আত্মহত্যা করার জন্য, কেন সে আত্মহত্যা করেছে? সমাজের কুসংস্কারের জন্য। আমিও আমার জীবনে যদি ওইরকম সুযোগ আসে নরকে যাওয়ার, আমিও পিছপা হব না, আমি নরকেই যাব। অর্থাৎ সমাজের বিরুদ্ধাচরণ করলো বা সমাজকে নিন্দা জানালো। আচ্ছা, এই প্রশ্নে কি কারো কোনো প্রশ্ন আছে বা কারো কোনো জিজ্ঞাসা আছে, কনফিউশন আছে? থাকলে তোমরা কমেন্টে লিখতে পারো। থাকলে তোমরা কমেন্টে লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন আমরা দেখি, রেইনকোট গল্পের সঠিক তথ্য যাচাই করো। রেইনকোট গল্প সম্পর্কে সঠিক তথ্য যাচাই। এই প্রশ্ন সমাধানের মধ্যে দিয়ে আমরা রেইনকোট গল্প সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে নিব। পূর্বের প্রশ্ন আমরা ঠিক যেরকম অসংখ্য তথ্য পেয়েছি, শুধু এই 4টি প্রশ্নই কিন্তু আমরা সমাধান করিনি, এর ভিতর থেকে অনেক তথ্য আমরা এক্সট্রা নিয়েছি। সেরকম ভাবে প্রথম প্রশ্ন, রেইনকোট গল্প লিখেছে কে? আমরা জানি যে আখতারুজ্জামান ইলিয়াস রেইনকোট গল্প লিখেছে। আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের খুব বিখ্যাত দুইটা উপন্যাস আছে, খুবই বিখ্যাত উপন্যাস, যেটা প্রায় পরীক্ষায় আসে। তার মধ্যে একটা হলো চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই। আচ্ছা, এরপরে আমরা যাই প্রথম প্রশ্ন, নুরুল হুদার মেয়ের বয়স 5 বছর, আসমা নুরুল হুদার স্ত্রী। বলেছে সঠিক তথ্য যাচাই করতে। আসমা নুরুল হুদার স্ত্রী, এটা ঠিক আছে, কিন্তু নুরুল হুদার মেয়ের বয়স কি 5 বছর ছিল? না, তার মেয়ে ছিল ছোট, তার বয়স ছিল 2.5 বছর। 5 বছর ছিল কার? তার ছেলের বয়স ছিল 5 বছর। ছেলের বয়স 5 ছিল। তাহলে প্রথম তথ্যটা সঠিক নয়, এটি ভুল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখছি। পরবর্তী অপশনটি যেটি আছে, যে রেইনকোট গল্পের মুক্তিযুদ্ধের প্রথম দিকের ঘটনা বর্ণিত হয়েছে। প্রথম দিকের ঘটনা ছিল না, পাঠ পরিচিতি কিন্তু স্পষ্টভাবে লেখা আছে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের ঘটনা। শেষ পর্যায়ের ঘটনা বর্ণিত হয়েছে। গল্পটি ঢাকার পরিস্থিতি নিয়ে বর্ণিত, এই তথ্যটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু যেহেতু একটি ভুল আছে, তার মানে খ নাম্বারও আমরা বাদ দিচ্ছি। ইংরেজির জন্য একটি আলমারি ক্রয় করা হয়েছে মিসক্রিয়ান্ট অর্থ দুষ্কৃতিকারী, এই তথ্যটা কি ঠিক? হ্যাঁ, আমরা জানি সর্বমোট 10টি আলমারি কেনা হয়েছিল, তন্মধ্যে অফিসের জন্য অফিসের জন্য 3টি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি
এগুলোর জন্য দুটো করে এবং ইংরেজির জন্য একটা আলমারি কেনা হয়েছিল, সর্বমোট 10টি আলমারি। এবং মিসক্রিয়ান্ট অর্থ দুষ্কৃতিকারী, মিসক্রিয়ান্ট বলা হতো কাদের, মুক্তিযোদ্ধাদের মিসক্রিয়ান্ট কেন বলতো, একটা নেতিবাচক ভাবে প্রকাশ করার জন্য, তাই না, পাকিস্তানি মিলিটারিরা এভাবে বলতে চাইতো। আচ্ছা, এরপর আমরা যদি দেখি শহীদেরা পাকিস্তানের শরীরের কাটা, শহীদদের কি পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছিল নাকি শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছিল? শহীদ মিনার, শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছিল। এবং এই পরামর্শটা কে দিয়েছিল? খুবই বিখ্যাত একজন লোক আছে না রেইনকোট গল্পে, তাই না, তাকে গাম্বুস বলা হয়, একটু স্বাস্থ্যবান হেলদি মানুষ, সে কে? প্রিন্সিপাল আফাজ আহমেদ। এই প্রিন্সিপাল আফাজ আহমেদ আসলেই আমরা দেখতে পাই পাশেই লেখা আছে আফাজ আহমেদ প্রিন্সিপাল। তাহলে পরের তথ্যটাও ভুল, সঠিক শুধু এটাই, সবগুলো সঠিক আছে। এবং প্রিন্সিপাল আফাজ আহমেদ আসলে আমরা আরেকটা তথ্য এখান থেকে জানতে পারি, সেটা হলো রেইনকোট গল্পে আরো অনেকগুলো প্রফেসরের নাম আছে। তোর মধ্যে নুরুল হুদা ছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর, কেমিস্ট্রি। আচ্ছা, এরপরে ছিল আকবর সাজিদ। আকবর সাজিদ কোন ডিপার্টমেন্টের ছিল? উর্দু, তাই না, উর্দুর ছিল। আরেকজন আছে আকবর সাজিদ ছাড়া, সে কে? আব্দুস সাত্তার মৃধা। সাত্তার মৃধা কোন ডিপার্টমেন্টের ছিল? তিনি ছিলেন জিওগ্রাফির। এই তথ্যগুলো থেকে কিন্তু আমরা ভবিষ্যতেও রেইনকোট গল্প থেকে এমসিকিউ কমন পড়ার অনেক অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। সোনার তরী কবিতায় মহাকাল কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, এবং সেই কাব্যগ্রন্থের নাম, কবিতা কি? সোনার তরী কবিতা। সোনার তরী কবিতায় কিন্তু জীবন সম্পর্কে, জীবনাদর্শন, একজন মানুষের শেষ সময়, জীবনের শেষ সময়গুলো সে কিভাবে চিন্তা করে, এই বিষয়গুলো আমরা ইন ডিটেলসে কিন্তু এখানে দেখতে পারি। আচ্ছা, প্রথমে যদি দেখি যে ধান, সোনার কবিতায় ধান কি মহাকালের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? না। কারণ আমরা জানি সোনার কবিতা একটি রূপক কবিতা, তাই না? এবং রূপক কবিতা মানে কি, সেখানে আমরা শাব্দিক অর্থের বাহিরে অসংখ্য শব্দের প্রতীক রূপ দেখতে পাবো। যেমন ধানের প্রতীক কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ধান, ধান ফসল শাব্দিক অর্থে, তবে রূপক অর্থে সৃষ্টিকর্ম, সৃষ্টিকর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। সোনার ধান কি? জাস্ট শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম, শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম। বাঁকা জল কিসের প্রতীক? অনন্তকাল স্রোতের প্রতীক, অনন্ত কাল স্রোতের প্রতীক। এই সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী কিন্তু এই মহাকালের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে সোনার তরী কবিতায়। এরপর সোনার তরী চালিয়ে আসছিল কে? মাঝি, তাই না? এই বাংলাদেশে এমন একটা নৌকা ছিল, সে নৌকা কি ভেসে আছে না ডুবে গেছে? বলতো, বাংলাদেশে যে নৌকা ছিল সে নৌকা এখন কোথায় আছে? বাংলাদেশে একটা বিখ্যাত নৌকা ছিল না দীর্ঘদিন, সে নৌকা কি ভেসে আছে না ডুবে ডুবে গেছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ডুবে গেছে, এই নৌকা শেষ। আমাদের গ্রামে আমার এক ভাই আছে, ও কোনো কিছু শেষ বুঝাইতে এইভাবে বলে, প্যাপু পেশ। ঠিক আছে, এই নৌকা প্যাপু পেশ হয়ে গেছে। দেখো, তার উপরে দেখো, সোনার তরী যদিও মাঝি চালাইছে, কিন্তু বাংলাদেশের নৌকা আপা চালাইতো, আপা যেরকম ডুবে গেছে নৌকাও ডুবে গেছে। সোনার তরী যেমনি মহাকালের প্রতীক, কিন্তু যে মাঝি চালাতো, মাঝিকে আমরা কালের মহাজন বলতে পারি, কালের মহাজন, কালের মহাজন। আচ্ছা, এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, শূন্য নদীর তীরে রহিনু পরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই চরণটা বা এই পংক্তিতে আমরা দেখতে পারি যে ওই যে কবি ছিলেন বা কৃষক রূপী যে কবি ছিলেন, তিনি কিন্তু মৃত্যুর অনিবার্য এক প্রতীক্ষায় বা অনিবার্য আশঙ্কায় সেখানে বসেছিলেন, এবং সোনার তরী তার সকল সৃষ্টিকর্ম ফসল নিয়ে চলে গিয়েছে এবং তাকে একা করে চলে গিয়েছে। তার মানে এই শূন্য নদীর তীরটা কিসের প্রতীক হিসেবে আছে? মৃত্যুর অনিবার্যতা। আমরা সরাসরি মৃত্যু লিখতে পারি, যে মৃত্যুর অনিবার্যতার প্রতীক। এরপরে আমরা দেখতে পাই যে গ্রাম আছে, একটা পংক্তি আছে না এরকম, যে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এই জায়গাটা কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটাকে আমরা চিরায়ত শিল্পলোক বলতে পারি, চিরায়ত শিল্পালোক। আচ্ছা, আশা করি সোনার তরী কবিতা তোমাদের অনেক
অনেকটুকু ক্লিয়ার হয়েছে, তোমাদের কোনো জিজ্ঞাসা নেই। আমরা তাহলে আমাদের স্যার রিয়াসাত রানা স্যার লেখছে আপা ট্যুরে গেছেন। হ্যাঁ, আপা ট্যুরে আছেন এখন, শিলং দার্জিলিং সব জায়গায় ট্যুরে আছেন, যে কোনো সময় চট করে ঢুকে যাবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কি বলে সম্বোধন করেছেন, কি হিসেবে সম্বোধন করেছেন নিজেকে। যে অনেক কিছু বলছে বিদ্রোহী কবিতায়, তাই না? তার মধ্যে কি অপশনে সেগুলো আছে, আমরা একটু খুঁজে দেখি। বিদ্রোহী কবিতা লিখেছে নজরুল, কিছুদিন আগে ওনার জন্মবার্ষিকী গিয়েছে না, জয়ন্তী গিয়েছে না, জয়ন্তী নজরুল জয়ন্তী গিয়েছে। আচ্ছা, নজরুল তিনি তার অগ্নিবীণা কাব্যগ্রন্থে, তার অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই সাপ্তাহিক বিজলি পত্রিকায় সর্বপ্রথম এই বিদ্রোহী কবিতা প্রকাশ পায়। আচ্ছা, এই বিদ্রোহী কবিতায় তিনি অসংখ্য জায়গায় নিজেকে এমন কিছু চরিত্র দ্বারা প্রকাশ করেছেন, এবং এই প্রকাশ করার একমাত্র উদ্দেশ্য ছিল সমকালে যেই শাসক গোষ্ঠী ছিলেন, যাদেরকে আমরা শোষক বলতে পারি, সেই কতিপয় শোষকদের মূলত অন্তরে ভয় সৃষ্টি করার জন্য, এবং বাঙালি যে বীর জাতি সেটিকে নিজের বাঙালি জাতিসত্তার ভিতর জাগ্রত বোধ সৃষ্টি করার জন্য তিনি লিখেছেন। তিনি কিন্তু বলেছেন অনেক জায়গায় যে বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রি। তাহলে হিমাদ্রির কি হবে? তিনি নিজেকে কি হিমাদ্রি বলেছেন? না, তিনি কি বলেছেন যে আমাকে দেখে, অর্থাৎ আমি যে দাঁড়িয়েছি এটা দেখে ওই শিখর হিমাদ্রির, যে হিমাদ্রির উঁচু পর্বতমালা, সে মাথা নিচু করে দিয়েছে। তাহলে এটা ভুল উত্তর। তারপরে কি আছে, আমি ভরা তরি করি ভরা ডুবি, তিনি ভরা তরি ভরা ডুবি করে দেন, তার মানে তিনি ভরা তরি হিসেবে নিজেকে বলেননি। তারপরে কি বলেছে, আমি ভীম ভাসমান মাই, নিজেকে তিনি ভীম বলেছে, ভীম নিজেকে বলেছে। এবং শোনার এই বিদ্রোহী কবিতায় ভীম কি? পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, তবে কবিতায় ভয়ানক অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না? আচ্ছা, ভরাতরি, ভরাতরি এবং হিমাদ্রির দুইটাই ইংরেজ শাসন ব্যবস্থার প্রতীক ধারণ করে, ইংরেজ শাসন ব্যবস্থা। আচ্ছা, এরপরে এইখানে একটা কনফিউশন হইতে পারে, দেখি আচ্ছা, যদিও সবাই অনেকে সঠিক উত্তর দিতে পারছে বা পারছে না, আমরা সেখানে যাব একটু পরে। এইখানে একটা কনফিউশন হয়, শ্যাম অনেকে দাগায়, কেন দাগায়? কারণ এই যে একটা পংক্তি আছে এরকম, যে আমি শ্যামের হাতের বাঁশরি, তাই না? তিনি কিন্তু শ্যাম নিজেকে দাবি করেননি, বলছে আমি শ্যামের হাতের বাঁশরি, তাহলে এটাও ভুল। পরশুরাম নিজেকে পরশুরাম বলেছে? না, বলেছে আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরাম কে? বিষ্ণুর ষষ্ঠ অবতার। সে কি করেছিল? তার বাবার আদেশে মাকে হত্যা করেছিল, তাই না? বাবার আদেশে মাকে হত্যা করেছিল। এবং সে বলেছে আমি ধর্মরাজের দণ্ড, সে নিজেকে ধর্মরাজ বলেনি, বলেছে ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ কে? ধর্মরাজকে সনাতন ধর্মে মৃত্যুর দেবতা বা যমরাজ বলা হয়, এবং আরো কিছু পৌরাণিক ভাবে বা অনেকে ধর্মরাজকে ন্যায় বিচারের দেবতা বলা হয়, ন্যায় বিচারের দেবতা। কারণ মৃত্যু যখন হবে আমাদের, তখন সবারই সকল পাপ পুণ্যের সঠিক হিসেব হবে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, নটরাজ, হ্যাঁ সে নিজেকে নটরাজ বলেছে, তাই না? আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, এগুলো বলেছে। আমি দুর্বিনীত, আমি নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এবং সে বলেছে আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। সে কিন্তু নিজেকে ইন্দ্রাণী সুতো দাবি করেছে। ইন্দ্রাণী সুতো কে? জয়ন্ত, দেবতা ইন্দ্র, এবং তার স্ত্রী সুচি বা সুতোর যে সুচি, বা আরেকটা নাম আছে কি যেন, সুচি মনে, সচি, সচি, সচি মনে আছে, আরেকটা কি যেন নাম আছে, সচি। ওনাদের যে সন্তান ছিল জয়ন্ত, যিনি অসুরদের ধ্বংস করেছিলেন, অসুরদের ধ্বংস করেছিলেন, সে জয়ন্ত। নটরাজকে শিব, আমরা জানি দেবতা শিব। আচ্ছা, তারপরে আসি অরফিয়াস। অরফিয়াসকে সে নিজেকে অরফিয়াস দাবি করেছে? না, সে কি বলেছে আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস কে? একটা গ্রিক পৌরাণিক চরিত্র, গ্রিক পৌরাণিক চরিত্র। সে কি বাঁশির সুর দিয়ে মৃত মানুষকে জীবিত করতে পারতো। আচ্ছা, সে কি নিদাগ তিয়াসা? সে কি বলেছে আমি কুল নিদাগ তিয়াসা, অর্থাৎ সে নিদাগ তিয়াসা বলে নিজেকে দাবি করেছে। নিদাগ তিয়াসা কি? গ্রীষ্মের পিপাসা। আচ্ছা,
পাশরি, সে কি নিজেকে পাশরি বলছে? না, কি বলছে? মম বাঁশরীর তানে পাশরি, অর্থাৎ আমার বাঁশির সুর শুনে সকলে সবকিছু ভুলে যায়। পাশরি মানে ভুলে যাওয়া। মলয় অনিল, মলয় মানে কি? পর্বত, অনিল মানে বাতাস। এই বাতাসের আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা হলো সমীরণ, যেটা আমাদের পঠিত একটা কবিতায় আছে। কে বলতে পারবা? যে বলতে পারবা তাকে লাল সালাম দেওয়া হবে। সমীর বা সমীরণ শব্দটা আমাদের একটা পাঠ্যবইয়ের কবিতায় আছে। কে বলতে পারবা কোন কবিতা? তাকে একটা লাল সালাম দেওয়া হবে। আমার সেই বিখ্যাত লাল সালাম, দেখি কে পায়। আচ্ছা, নেট তো ভালো স্লো দেখা যাচ্ছে আজকে। ঠিক আছে। আহা, কেউ বলতে পারছো না? শেষ, লস, তোমাদের দিয়ে হবে না। দক্ষিণা সমীর গিয়াছে খুলি, সাজ্জাদ হোসেন বলছে। সাজ্জাদ, কেমন আছো? তোমাকে একটা রিয়াল মাদ্রিদের টি শার্ট গিফট করবো মাহফুজ স্যারের পক্ষ থেকে। লাল সালাম, ক্যাম্পাসে এসে আমাকে জানাবা। তোমার জন্য একটা রিয়াল মাদ্রিদের টি শার্ট। ঠিক আছে? যদি আমি রিয়াল মাদ্রিদ দেখতে পারি না, এরা হলো ফাউল পোলাবান, প্রচুর বেয়াদব রিয়াল মাদ্রিদের সাপোর্টার, কিন্তু তোমাকে একটা রিয়াল মাদ্রিদের টি শার্ট আমি গিফট করবো। যাও, তুমি ক্যাম্পাসে এসে আমাকে জানাবা। দেখো, তাহলে তাহারেই পরে মনে কবিতায় আমরা ওই শব্দটা দেখতে পারি, তাহারেই পরে মনে। আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তর পেয়েছি কোনটা? 3 নাম্বার। তিনি নিজেকে নটরাজ, দুর্বিনীত এবং ইন্দ্রাণী সুত বলে নিজেকে দাবি করেছেন। পরবর্তী প্রশ্ন, লাল সালু উপন্যাসের মজিদের প্রতিপক্ষ মূলত কি কি? সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি গ্রামীণ সমস্যামূলক উপন্যাস, সামাজিক উপন্যাস, যেখানে সমাজের নানা দিক তিনি তুলে ধরেছেন, চরিত্রগুলোর অন্তর্বাস্তবতা এবং তাদের কাজগুলো কিরকম হচ্ছে, তারা কিভাবে কুসংস্কারকে ধারণ করছে, তাদের যে মনস্তাত্ত্বিক লোভ আকাঙ্ক্ষা সেটিকে কিভাবে পরিচালিত হচ্ছে, তারা ওই বিষয়গুলো দ্বারা কিভাবে প্রভাবিত হচ্ছে, সবকিছু আমরা এই গল্পে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে লাল সালু উপন্যাসে মজিদের প্রতিপক্ষ কারা কারা ছিলেন বা কি কি ছিলেন আমরা যদি একটু দেখি। প্রথমে খালেক ব্যাপারী, লাল সালু মহব্বতনগর গ্রামের কি মাতব্বর ছিলেন। খালেক ব্যাপারী কি মজিদের প্রতিপক্ষ ছিলেন? না, বরঞ্চ খালেক ব্যাপারী মজিদের অনুগামী ছিলেন। মজিদকে তো তিনি করায়ত্ত করতে পারেননি, বরঞ্চ মজিদ উল্টো তাকে করায়ত্ত করেছে। রহিমা তার প্রতিপক্ষ ছিল না, তার ঘরের লোক ছিল, তাকে আরো কি করতো? সঙ্গ দিত। এবং সে বলতো, তার একটা লাইন আমরা এরকম পেয়েছি, কি ছিল? যে গ্রামের সকল লোকেরই বা গ্রামের অন্য লোকেরই সংস্করণকে রহিমা, অর্থাৎ গ্রামের সবাই যেরকম অন্ধবিশ্বাস করে ধর্মকে, রহিমাও ঠিক সেরকম। তহুর বাপ, এই চরিত্রটা মজিদের প্রতিপক্ষ আমরা বলতে পারি বা ব্যতিক্রম বলতে পারি। কেন? একটি কিন্তু সরাসরি চরণ এরকম আছে যে মজিদের অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করে না একটি লোক, সে তাহের কাদেরের বাবা। সরাসরি একটি চরণ এরকম আমরা দেখতে পাই। আচ্ছা, আকাশ গ্রামের সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র, মনস্তাত্ত্বিক ভাবে সম্পূর্ণ একটি ভিন্ন চরিত্র। সবাই যেখানে শিক্ষার বিষয় বুঝছিল না, শিক্ষার মর্মার্থটা তারা বুঝতে পারছিল না, সেখানে কিন্তু এই আক্কাস চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন ছিল এবং সে কিন্তু আধুনিক শিক্ষা শিক্ষিত করতে চেয়েছিল গ্রামের মানুষকে। আক্কাসের বাবার নাম কি? মোদাব্বের, মোদাব্বের। আর মাজারে যে পীরের কথা বলা হয়েছিল তার নাম কি? মুদাসসের। মুদাসসের অর্থ কি? নাম না জানা, নাম না জানা। তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখতে পাই একটা চরিত্র আমিনা। আমিনা কে ছিলেন? খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রী। দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম কি? তনু না? কি জানো, তনু না? দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম কি খালেক ব্যাপারীর? তনু না কি যেন ছিল? জমিলা, মজিদের দ্বিতীয় পক্ষের স্ত্রী। আচ্ছা, এইখানে দেখো, হাসুনির মায়ের নাম তহু, হাসুনির মায়ের নাম তহু না তো? রিয়া স্যার কি লিখতে চাইছেন বুঝি নাই। দেখো, আচ্ছা, জমিলা ছিল মজিদের প্রতিপক্ষ। এই চরিত্রটা কিন্তু মজিদের প্রতিপক্ষ ছিল। কেন ছিল? এটার উত্তর আমরা 3 নম্বরে পাচ্ছি, সহজ প্রাণ ধর্ম। এই সহজ প্রাণ ধর্ম ছিল মজিদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। কারণ আমরা যদি উপন্যাসটা দেখি, উপন্যাসে মজিদ চরিত্রটা তখনই সবচেয়ে বেশি ভয় পাইতো যখন কারো ভিতর সহজ প্রাণ ধর্ম দেখতে দেখতে পাইতো। যেমন এর উদাহরণ একটা আছে, ওই যে তোমাদের মনে আছে কিনা, যখন গ্রামে ফসল কাটা হয়, ফসল কাটার পরে
তখন একটা জায়গায় তোমাদের মনে আছে যে সবাই খুব গান গাইছিল, ফসল অনেক বেশি দেখে। তখন মজিদ যে কি বলছিল, এত গান গাচ্ছ কেন, তাই না? যে খোদাই রিজিক দেন বা এরকম, ওইটা তো শেষের দিকে, গান গাচ্ছে কেন, সে তাদেরকে প্রতিহত করছিল। কেন গান গাইতে মানা করছিল? কারণ গান সহজ প্রাণ ধর্মের প্রতীক। এখন সবাই যদি গান গায়, সবাই যদি এত আনন্দ করে, তাহলে তো সবাই ধর্মকে ভুলে যাবে, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস উঠে যাবে। এইটার মজিদকে অনেক বেশি ভয় পাইতো এবং মজিদ তখন অস্তিত্ব সংকটে ভুগত। আচ্ছা, যেটা জমিলার ভিতর ছিল এই সহজ প্রাণ ধর্ম, আওয়ালপুরের পীর মজিদের প্রতিপক্ষ ছিল, এটাকে আমরা ধরতে পারি। এরপর আসো শিক্ষা। অবশ্যই শিক্ষা যে কোনো কুসংস্কার, সঠতা, অন্ধকার, অবিশ্বাসের বিরুদ্ধাচরণ করতে শেখায়। তাহলে শিক্ষাও মজিদের প্রতিপক্ষ ছিল। তাহলে সঠিক উত্তর আমরা 3 নম্বরে পাচ্ছি। মাজার মজিদের প্রতিপক্ষ ছিল না, এটি তো তার শক্তির উৎস ছিল, আমরা মাজার সম্পর্কে জানতে পারি। নারীর হাসি মজিদের প্রতিপক্ষ ছিল এবং পুরো উপন্যাসে কুসংস্কারের প্রতিপক্ষ হিসেবে নারীর হাসিকে দেখানো হয়েছে। তোমাদের মনে আছে কিনা একটা লাইন এরকম আছে যে সে সোনালী মিহির হাসি জমিলা, জমিলা অনেক উচ্চস্বরে হাসছিল, গ্রামের কেউ কিন্তু সেই হাসি কখনো শুনে নাই, নারীর হাসি। কারণ একদম উপন্যাসের শুরুতে যখন রহিমা একটু জোরে কথা বলতো বা বলতো, মজিদ কিন্তু তাকে বাধা দিয়েছিল। অর্থাৎ নারী শক্তিকে বা নারী জাগরণকে মজিদ কিন্তু মানে দমিয়ে রাখতে চাচ্ছিল, যেটা পরে ভেঙে ফেলেছে কে? জমিলা এসে। এবং জমিলা যে ওটা ভাঙছে, এটা কিন্তু উপন্যাসে খুবই দারুণ ভাবে দেখাইছে। কিভাবে দেখাইছে? মেহেদিরাঙ্গা পা দিয়ে মাজারের কি করেছে, সে লাথি দেওয়াইছে, তাই না? এই বিষয়গুলো আমরা সেখানে দেখতে পারি। আচ্ছা, তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে। সিরাজউদ্দৌলা নাটকের সম্পর্কে কোনটি সত্য? সিরাজউদ্দৌলা নাটক কার? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর খুবই দারুণ একটি নাটক, সিরাজউদ্দৌলা ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। আচ্ছা, আমরা যদি দেখি প্রথম প্রশ্ন, অঙ্ক 3টি। সিরাজউদ্দৌলা নাটক অঙ্ক 3টি ছিল না? অঙ্ক ছিল কয়টি? 4টি অঙ্ক ছিল। এবং দৃশ্য ছিল কয়টি? 8টি, সরি দুঃখিত, 12টি দৃশ্য ছিল সিরাজউদ্দৌলা নাটকে। প্রথম উক্তি ক্লাইভের ছিল না, প্রথম উক্তি ছিল ক্লেটনের। এবং যে কোনো নাটক, উপন্যাস বা গল্প, এগুলোর গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো আছে সেগুলোর প্রথম উক্তি বা নাটক, উপন্যাস, গল্পের প্রথম উক্তি শেষ উক্তি কিন্তু পরীক্ষা আসতে দেখা যায়। প্রথম দৃশ্য ভাগীরথী নদীতে ছিল নাকি ফোর্ট উইলিয়াম দুর্গের ওইখানে ছিল প্রথম দৃশ্য। এবং প্লেটনের যে প্রথম উক্তিটা, সেইটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। উক্তিটা কি ছিল? ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, প্রাণপণে লড়াই করে বীর ইংরেজ সৈনিকেরা। আচ্ছা, সিরাজ 8টি অঙ্কে উপস্থিত ছিল না, 8টি দৃশ্যে উপস্থিত ছিল। আচ্ছা, 5,000 টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করে, খুন করা হয়। কে খুন করেছিল? মোহাম্মদী বেগ, তাই না? এই মোহাম্মদী বেগ সম্পর্কে একটা তথ্য আছে, সেটা কি বলা যেতে পারে? কৃতঘ্ন। কৃতঘ্ন কাকে বলা হয়? উপকারীর অপকার করে যে। আচ্ছা, 5,000 টাকার বিনিময়ে না, সে 10,000 টাকার চুক্তিতে তাকে খুন করেছে এবং তাকে অগ্রিম 5,000 টাকা দিয়েছিল। তাহলে এটাও ভুল, এটাও ভুল। আমরা যে প্রথম শহীদ হন নারায়ণ সিং নাকি নৌবে সিং সর্বপ্রথম শহীদ হয়েছিল? এবং এই নারায়ণ সিং কিন্তু সিরাজের প্রধান গুপ্তচর ছিলেন, প্রধান গুপ্তচর, যাকে খুব চমৎকার একটা নামে ডাকা হইতো। সেই নামটা তোমাদের আশা করি সবারই মনে আছে, রাইসুল জুহালা না? রাইসুল জুহালা। ও বাবা, আমি নাকি গুপ্তচর, তাই না? তার খুবই দারুণ একটা উক্তি। আচ্ছা, শ্রেষ্ঠ বীর বাঙালি মীর মর্দান, হ্যাঁ এই তথ্যটা ঠিক আছে। তাই কি বলা হচ্ছে? মীর মর্দান শ্রেষ্ঠ বীর বাঙালি নিহত হয়েছে, তাকে উপযুক্ত ভাবে কি মানে দাফন কাফন করতে হবে, এই বিষয়গুলো সেখানে কিন্তু এসেছে। আচ্ছা, তারপরে যে নবাবের কামান সংখ্যা ছিল 50টি, এটা ঠিক আছে, এই তথ্যটা ঠিক আছে। এটাও ভুল আমরা দেখতে পাচ্ছি। নবাবের কামান সংখ্যা ছিল 50টি, ইংরেজদের ছিল 10টি। নবাবের সৈন্য ছিল কত? কে বলতে পারবা? নবাবের সৈন্য ছিল কত? দেখি কমেন্টে বলতে পারো কে? জেনানা সাওয়ারি ক্লাইভ। এই তথ্যটা আমরা যদি দেখি, উপন্যাস নাটকের একটা পর্যায়ে ক্লাইভ এবং ওয়াটস তারা নারীর ছদ্মবেশ গ্রহণ করে ঘোড়ায় চড়ে ওই যে গোপন সভায় এসেছিল, সম্ভবত মিরনের গোপন সভায় এসেছিল, তখন ওই পরিচারিকা আসছিল। পরিচারিকা এসে তখন সে কি বলেছে? পরিচারিকা এসে বলতেছে যে জানানা সাওয়ারি এসেছে, অর্থাৎ সাওয়ারি মানে কি? ঘোড়ায় যারা চড়ে তাদেরকে সাওয়ারি বলা হয়। এবং জেনানা মানে নারী, অর্থাৎ নারী কোনো সওয়ারি এসেছে। তখন তারা নারী সওয়ারি কই থেকে আসবে? তখন তারা যখন আসে, তখন দেখতে পারে যে তারা নারী নয়, মূলত ক্লাইভ এবং ওয়াটস নারীর ছদ্মবেশ ধারণ করে ওই গোপন সভায় তারা উপস্থিত। তাহলে জেনানা সওয়ারি ক্লাইভকে বলা যেতে পারে, এই তথ্যটাও সঠিক। আচ্ছা,
আমরা যেখানে ছিলাম প্রশ্ন করেছিলাম যে ইংরেজ সৈন্য সংখ্যা কত, এই নবাবের সৈন্য সংখ্যা ছিল কত। হ্যাঁ, নবাবের সৈন্য সংখ্যা ছিল 50,000, ইংরেজ সৈন্য সংখ্যা ছিল 3,000, কিন্তু তবু তারা যুদ্ধে পরাজয় বরণ করেছিল। আচ্ছা, তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি ঘ, 4 নম্বর। এর পরবর্তী প্রশ্ন আমরা যাই, নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ। এখানে অসংখ্য আলোচনা করার সুযোগ আছে, একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। দেখো, প্রথমে আমরা বলছি সহযোগিতা যে বানানটি, সহযোগিতা বানান, এই রুলস থেকে কত প্রশ্ন যে বাংলাদেশে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তার কোনো ইয়ত্তা নেই। দেখো, সহযোগিতা আমরা একটা রুলস জানি যে কিছু বানান আছে, যেমন সহযোগী, দায়ী, মন্ত্রী, স্থায়ী, প্রতিযোগী, এই ধরনের বেশ কিছু বানান আছে যেগুলো মূল বানানের দীর্ঘ ইকার দিয়ে হয়, কিন্তু এগুলোর সাথে যদি কোনো প্রত্যয় বা শব্দাংশ যুক্ত হয়, যেমন আমি যদি বলি যে ধরো আমি বললাম যে মন্ত্রীর সাথে পরিষদ যদি আমি যুক্ত করি, তখন সেই দীর্ঘ ইকারটা হ্রস্বইতে রূপান্তর হয়ে যাবে। বা এগুলোর সাথে যদি তা বা ত, ব ফলাদ যে প্রত্যয় আছে সেটা যদি যুক্ত হয়, তাহলেও সেই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকারে রূপান্তর হবে। তাহলে সহযোগী মূল বানানে আমরা জানি দীর্ঘ ইকার, কিন্তু সাথে যেহেতু তা প্রত্যয় যুক্ত হয়েছে, এটা হওয়ার কথা ছিল কি দিয়ে, হ্রস্ব ইকার দিয়ে, সুতরাং এই বানানটি ভুল। এরপর আমরা দেখতে পাচ্ছি পূর্ণ একটি বানান লেখা আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে বাংলার দ্বিতীয় পত্রে একটি রুলস আছে, নব্যবিধান এবং শতবিধানের অংশে সেখানে লেখা আছে কিছু শব্দ আছে যেগুলো স্বভাবতই মূর্ধন্য ন হয়। পরিবারের সবচেয়ে ছোট ছেলে যারা, ছোট মেয়ে যারা খুব দুষ্ট হয় না, পাজি হয় না, কোনো কথাই মানতে চায় না, ঠিক সেরকম এই শব্দগুলোই কিন্তু কোনো ধরনের নিয়ম মানে না, সে তার মন মতো কি করে, সে মূর্ধন্য ন নিয়েই সে বসে। তোর মধ্যে একটি শব্দ কি, পুণ্য, পুণ্যতেও তাহলে কি হওয়া উচিত ছিল, মূর্ধন্য, এখানে কিন্তু দন্ত ন হওয়ার কথা বা সুযোগ নেই। আচ্ছা, তারপরে দেখতে পাই আষাঢ়, আষাঢ় শব্দটা ঠিক আছে, আমরা শতবিধানের এরকম কিছু ঘাড়তেরা শব্দ দেখতে পাই যারা কোনো নিয়ম মানে না, তোর মধ্যে কিন্তু আষাঢ় একটি শব্দ আছে, যেমন আরো আছে, আমি যদি বলি ঈষৎ, তাই না, তারপরে উষা, এগুলো কিন্তু নিত্য মূর্ধন্য সবাচক শব্দ। আচ্ছা, তাহলে এখানে আমরা সঠিক শব্দ দেখতে পাচ্ছি না, চাচ্ছে কি গুচ্ছ শুদ্ধ, আমাদেরকে শুদ্ধ শব্দ বের করতে হবে। এরপরে আমরা যাই নিরপরাধী, নিরপরাধী কি শুদ্ধ, শুনতে মনে হয় আরে কত সুন্দর শব্দ, এটা তো শুদ্ধ, নিরপরাধী মানুষ আমরা বলি না, কিন্তু না, আমরা জানি নির্যুক্ত উপসর্গ যুক্ত হয়ে, নির উপসর্গ যুক্ত হয়ে যদি না বোধক অর্থ দেয় কোনো শব্দে, তাহলে সেই শব্দের শেষে দীর্ঘ ইকার হবে না। নিরপরাধী মানে আমরা কি, নিরপরাধ বা নিরপরাধী সেটা দ্বারা আমরা কি বুঝি, অপরাধ করে নাই এরকম একজন ব্যক্তি, তাই না, না বোধক অর্থ দিচ্ছে, এবং যুক্ত হয়েছে কি নির উপসর্গ, তাহলে সেটা কি হওয়া উচিত ছিল, নিরপরাধ, দীর্ঘ ইকার হবে না, তাহলে এটাও ভুল। যেমন নিরহংকার, যেমন আছে কি নিরহংকার, নির্দোষ, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জলাঞ্জলি, আমরা জানি আলি যুক্ত শব্দে সবসময় রসইকার হয়, তাহলে এটাও রসইকার হওয়া উচিত ছিল, এটা ভুল। বিপদজনক, শুনতে খুব দারুণ লাগে, এটাই তো আসলেই তো সত্যি বিপদজনক, না এটা ভুল, সন্ধি নিষ্পন্ন হয়ে সঠিক উত্তর হলো বিপদজনক, এটা মাথায় রাখতে হবে, বিপদযুক্ত জনক, বিপদজনক, দুটো বর্গীয় জ হবে। এরপরে এই জায়গায় অসংখ্য স্টুডেন্ট তোমরা ভুল করো, তোমরা মনে করো শুনতে তো খুবই দারুণ লাগে, আমরা বলি না শ্রেষ্ঠতম নবী ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শ্রেষ্ঠতম শব্দটা ভুল। এইটা কিভাবে ভুল, তোমরা ওই যে রিডান্ডেন্সি সম্ভবত ইংরেজিতে এই রুলসে পড়ে, বা ওই যে সুপারলেটিভ কোনো শব্দের আগে আবার সুপারলেটিভ অর্থ দেয় এরকম কোনো শব্দ ব্যবহার করলে কি হয়, সেটা রিডান্ডেন্সি হয় না, সেরকমই শ্রেষ্ঠ মানেই কি আমরা বুঝি সকলের মধ্যে যিনি প্রথম বা এক বা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ, ওইটাকে যদি আবার তম করে দেই তাহলে আবার একই ধরনের অর্থ দিচ্ছে না, এই রিডান্ডেন্সি করা যাবে না, অর্থাৎ বাহুল্য দোষে দুষ্ট হয়েছে। ঝর্ণা, ঝর্ণা বানানে কখনোই মূর্ধন্য ণ হয় না, ঝর্ণা বানানে জ র দন্ত ন আকার না, ঝর্ণা হবে। অপরাহ্ন, আমরা জানি এই শব্দটাও ভুল, কারণ অপর, পরা, পূর্ব, এগুলো দিয়ে যুক্ত শব্দে সবসময় হয়ের সাথে দন্ত ন হবে। আচ্ছা, তাহলে সঠিক কোনটা পাচ্ছি আমরা,
ঘ নাম্বার, উপরের তিনটে ভুল, নিচের তিনটে সঠিক। যেমন নিরবচ্ছিন্ন, কখনোই নিরবিচ্ছিন্ন হবে না, ভুলেও না। এটা অনেক গুরুত্বপূর্ণ। নির্নিমেষ, অসংখ্য গুরুত্বপূর্ণ একটি শব্দ। নির্নিমেষে আমরা মনে করি রেফ আছে, তাহলে তো পরের নটা মূর্ধন্য ণ হওয়ার কথা না। নির্নিমেষ একটা নয় বহুব্রীহি সমাস, সেজন্য এখানে সমাস সাধিত শব্দ আমরা জানি মূর্ধন্য ণ হয় না, এবং বিপজ্জনক তো সঠিক। পরবর্তী বানান গুচ্ছে আমরা যাই। দূরবীন, দূরবীন শুদ্ধ আছে। তোমরা এখানে একটা জিনিস তোমাদেরকে আমরা অনেক সময় শিখাই যে দূরত্ববাচক শব্দে সবসময় দীর্ঘ উকার হয়, কিন্তু এইটাও আমরা জানি যে বিদেশি শব্দে কখনো দীর্ঘ উকার হয় না এবং মূর্ধন্য ণ হয় না। এটি একটি ফার্সি শব্দ, দূরবীন একটি ফার্সি শব্দ, তাহলে এখানেও কখনোই দীর্ঘ উকার এবং মূর্ধন্য ণ হওয়ার সুযোগ নেই। স্বায়ত্ত বানানটি ঠিক আছে, দূরবীন বানান ঠিক আছে, এবং পিপীলিকা বানান এটিও ঠিক আছে। তাহলে প্রথমটাই আমরা শুদ্ধ পাচ্ছি, পরের গুলো আমরা শুদ্ধ রূপ দেখে নেই। সর্বশান্ত, এখানে শান্ত, এখানে একটা ব হবে, তবে তালবস্য হবে না। শুদ্ধ রূপ কোনটা? সর্বশান্ত। তারপরে মাননীয়াসু, খুবই গুরুত্বপূর্ণ একটি বানান, যদিও অশুদ্ধ রূপে দেওয়া আছে। একটা বিষয় তোমাদের মনে আছে নিশ্চয়ই, শতবিধানে ক্লাসে আমরা বারবার পড়ে থাকি, নত শত বিধানে, সেটি কি? যে স্বর অ এবং স্বর আ ধ্বনি ব্যতীত সকল ধ্বনির পরে সেই দন্তস্বটা কোন স হয়ে যায়? মূর্ধন্য স। এইখানে মাননীয়াসু, অন্তস্থ ইয়োর সাথে কোন ধ্বনি আছে? স্বর আ, তাহলে কি মূর্ধন্য স হবে না? কোন স থাকবে? দন্ত স। তাহলে আছে কোন স? মূর্ধন্য স। এটাও ভুল। শুদ্ধ রূপ কি হবে? মানো নি এসু এবং মাননী আসু, দুটোই আমি লিখে দিচ্ছি। মাননী আসু, এটা ঠিক সেরকম কল্যাণী এসু, কল্যাণী আসু, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, লজ্জাকর ঠিক আছে, লজ্জাকর বানান ঠিক আছে, কিন্তু মাঝখানে প্রথম দুটো আমরা ভুল দেখতে পাচ্ছি। সবিশেষ, এখানে মূর্ধন্য স হবে। আশিস, দন্ত স হবে। শিহরণ ঠিক আছে, শিহরণ একটি অতৎসম শব্দ, সেজন্য র এর পরে আর মূর্ধন্য ণ হবে না। আচ্ছা, এরপর আমরা দারিদ্রতা, দেখো খুবই গুরুত্বপূর্ণ, আমি লিখে রাখি, এগুলোর একদম এইভাবে মুখস্থ করে ফেলবা। দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র, শুদ্ধ রূপ এই তিনটা। দৈন্য, দীন বা দীনতা, একদম এই তিনটা একদম ছয়টা টোটাল মুখস্থ করে ফেলবা, তাহলে আর কোথাও এই দারিদ্র দীনতা এগুলো নিয়ে ঝামেলা হবে না। দীনতা শুদ্ধ, দরিদ্র ভুল, দৈন্য শুদ্ধ। তার মানে আমরা দুটো ভুল পেয়েছি, দুটো শুদ্ধ পেয়েছি। সবগুলো সঠিক কোনটা? ক নাম্বারে সঠিক উত্তর, তাহলে 8-এর ক। এরপরে আমরা যাই পরবর্তী প্রশ্ন। ভালো লোকের সব ভালো ভালো না, আর আবার খারাপ লোকের সব খারাপ খারাপ না, বাক্যে বিশেষ্য কয়টি আছে, বিশেষণ কয়টি আছে? অনেক সহজ একটি প্রশ্ন, কিন্তু জটিল উত্তর। প্রথমে লোককে বিশেষায়িত করছে ভালো পদটি, তার মানে একটা বিশেষণ আমরা পাচ্ছি। আচ্ছা, আবার ঠিক ওইভাবে লোককে বিশেষায়িত করছে খারাপ শব্দটি, দুইটা বিশেষণ আমরা পাচ্ছি। এরপরে আমরা যদি যাই, সব ভালো ভালো না, আমি যদি প্রশ্ন করি, সব ভালো কেমন না? ভালো না, তাহলে এই ভালোটাও কি একটা বিশেষণ? তাহলে বিশেষণ আমরা কয়টা পাইলাম? তিনটা হয়ে গেল। ঠিক তেমনি এই খারাপটাও কি হবে? বিশেষণ। সর্বমোট বিশেষণ কয়টা আসছে? চারটা বিশেষণ। দেখো, চারটা বিশেষণ পাওয়ার পরে চারটা বিশেষণ আসছে কোথায়? কেবল খ নাম্বারে আমরা চারটা বিশেষণ পাইছি, আর কোথাও চারটা বিশেষণ দেয়া নাই। সঠিক উত্তর খ। প্রশ্ন সমাধান হয়ে গেছে, বাকি দুইটা বিশেষ্য। আচ্ছা, তারপর আমরা যাই, চলো কোথাও ঘুরে আসি। এই প্রশ্নটা আমি তোমাকে করার পর, ধর আমি বললাম যে চলো কোথাও ঘুরে আসি, তুমি কি বলবা? কোথাও বলতে কি বুঝবা? এই যে মধু ভাই বলতেছিল, তোমাদের সিও, যে মাহফুজ চল খৈয়াছড়া ঝর্ণা ঘুরে আসি। তাহলে ভাই যদি আমাকে বলে চল মাহফুজ কোথাও ঘুরে আসি, আমি বললাম ভাই কই যাবেন, তখন সে তো একটা জায়গার নাম বলবে, যে চল ঢাকা যাই বা চল নরসিংদী যাই। তাহলে ওই যে জায়গার নামটা, সেটা একটা বিশেষ্য, এবং বিশেষ্যের পরিবর্তে ভাই কি বলছে? চল কোথাও ঘুরে আসি। এই কথাটা তাহলে কি হয়ে যাবে? বিশেষের পরবর্তীতে যা ব্যবহার হয় সেটি সর্বনাম। আচ্ছা, এরপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে। আচ্ছা, কোনগুলো অল্প প্রাণ অঘোষ ধ্বনি? ধ্বনি বর্ণ অক্ষরের এই টপিকগুলো থেকে অসংখ্য প্রশ্ন আমরা দেখতে পাই, বর্গীয় বর্ণের এই জায়গাগুলো থেকে। আচ্ছা, বর্গীয় বর্ণের এই জায়গাগুলো থেকে অসংখ্য প্রশ্ন আমরা দেখতে পাই। প্রথমে আমরা জানি যে সর্বমোট বর্গ আছে কয়টি?
5টি বর্গ রয়েছে, 5টি বর্গে 25টি বর্ণ রয়েছে, বর্গীয় বর্ণ 25টি। এই 25টি বর্ণের প্রথম এবং দ্বিতীয় সারির সবগুলো অঘোষ বর্ণ আমরা জানি, এবং এই জায়গায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণগুলো সবগুলো ঘোষ, ঘোষ বর্ণ। এরপরে প্রথমটা হইল অল্প প্রাণ, দ্বিতীয়টা হইল মহাপ্রাণ, এইভাবে ক্রমানুসারে যেতে থাকবে, এটাও আমরা জানি। আচ্ছা, এবার আমরা তাহলে বের বের করি। বলছে অল্প প্রাণ অঘোষ, আমরা তাহলে কোনটা বের করব? অল্প প্রাণ অঘোষ 1 নাম্বার সিরিয়ালে 1 নাম্বার উত্তর হবে, তার মানে প্রথম সিরিয়ালে যেগুলো আছে একদম সহজে আমরা ধরতে পারছি। তাহলে দেখি খ, খ বর্ণটা অল্প প্রাণ, কিন্তু সে কি মহাপ্রাণ? সে অঘোষ, কিন্তু সে কি অল্প প্রাণ? না, সে একটি মহাপ্রাণ ধ্বনি। তেমনি ফ, সেও মহাপ্রাণ, থ মহাপ্রাণ, ঠ মহাপ্রাণ, এটা বাদ। ক, সে অল্প প্রাণ, সে অঘোষ। ত, সে অল্প প্রাণ, সে অঘোষ। তেমনি ট, চ অল্প প্রাণ অঘোষ। বাকিগুলো দেখি। ক ঠিক আছে কিন্তু খ ভুল, ট ঠিক আছে কিন্তু ঠ হয় নাই, প ঠিক আছে, ফ না, চ ঠিক আছে, ছ না। এগুলো আমরা এই জায়গাগুলো ভুল দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্নে আমরা যাই, কোন তথ্যটি সঠিক? আরো একটা জটিল প্রশ্ন না? তোমরা হয়তো ভাবছো মনে মনে, ভাই এক অপশনে এতগুলো কঠিন কেন, এত কিছু মাথায় রাখতে হয়? দেখো, এগুলো মতো তোমাদের ভালোর জন্য। দেখো, আমরা যে এই টপিকে আলোচনা করছি, আমরা কত কিছু শিখে ফেললাম, যে কিভাবে ঘোষ অঘোষ বের করতে হবে, কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ, এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে সমাধান করতে হবে। আমরা যখন এইখানে আলোচনা করছি, অসংখ্য বানানের নিয়ম চলে আসছে, অনেক ধরনের ভ্যারাইটিস বানান আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা যাই, দেখো যে কোন তথ্যটি সঠিক? পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ 32টি, এটা কি সঠিক? না, এটা ভুল, ভুল তথ্য। মৌলিক স্বরধ্বনি 7টি, এটা সঠিক। আচ্ছা, আমরা একটু যাই যে এখানে ভুল কি আছে এবং সঠিক রূপ কি হবে। আমরা মাত্রা নিয়ে অসংখ্য প্রশ্ন আসে, এইটা মনে রাখবা, মাত্রা সম্পূর্ণ সকল বর্ণ মিলে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে সর্বমোট 32টা, 32টা মাত্রা বর্ণ আছে। এর ভিতর 26টা হলো ব্যঞ্জন বর্ণ, 26টা ব্যঞ্জন বর্ণ এবং 6টা হলো স্বরবর্ণ। তাহলে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কি 32টা, নাকি পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26টা? আচ্ছা, এরপরে আসো মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণ সর্বমোট হইল 10টা, 10টার ভিতরে 6টা হইল ব্যঞ্জন বর্ণ আর 4টা হইল স্বরবর্ণ। আচ্ছা, এরপরে আসো অর্ধমাত্রার বর্ণ। অর্ধমাত্রা সর্বমোট হইল 8টা, এর ভিতরে স্বরবর্ণ 1টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? 7টা। এই তথ্যগুলো মনে রাখলেই দেখবো অনেক কিছু কমন পড়ে যায়। মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক স্বরধ্বনি 7টা, কিন্তু মৌলিক ধ্বনি 37টা, এইটাও মাথায় রাখবা। মৌলিক স্বরধ্বনি 7টা, কিন্তু মৌলিক ধ্বনি অর্থাৎ স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি মিলে 37টা। দ্বিস্বর ধ্বনি 25টা। দ্বিস্বর কি আমরা তো সবাই জানি, আমরা আর সেগুলো শিখছি না। দ্বিস্বর ধ্বনি 25টা, কিন্তু দ্বিস্বর বর্ণ আবার 2টা, সেগুলো কি কি? ওই এবং ও। কার 10টা, এইটা ঠিক আছে। তেমনি ফলা কয়টা? 6টা। তার মানে আমরা এই খ নাম্বার সঠিক পেয়েছি এখন পর্যন্ত। তারঞ্জাত ধ্বনি ব বিন্দু র নাকি দ বিন্দু র? তারঞ্জাত ধ্বনি ধ্বনি। আচ্ছা, পার্শ্বিক বর্ণ, এটার সাথে আরেকটা প্রশ্ন আসে, পার্শ্বিক ব্যঞ্জন কোনটা? ল কে পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়। আরো কিছু আসে, শীর্ষ ধ্বনি আছে, উষ্ণ ধ্বনি আছে, উষ্ণ বর্ণ আছে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি 1 সেকেন্ড। প্রথমে মনে রাখবা, শীর্ষ ধ্বনি এবং উষ্ণ ধ্বনি বা উষ্ণ বর্ণের পার্থক্য কোথায়? ধরো আমি বলছি যে সকাল সকাল চলে আসো, এই যে স স করছি, একটা শীষ আওয়াজ সৃষ্টি হচ্ছে না? এই কারণে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এই তিনটাকে শীষ বর্ণ বলা হয়। তাহলে শীষ বর্ণ কয়টা? 3টা। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, 3টা শীষ বর্ণ। কিন্তু শীষ ধ্বনি কয়টা? একটা স বাদ যাবে, 2টা। এবার আসো উষ্ণ ধ্বনি, উষ্ণ বর্ণ। তুমি তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, হ, এটা উচ্চারণ করার সময় তোমার মুখ থেকে কিছু গরম হাওয়া নিঃসৃত হয়, সেজন্য এগুলোকে উষ্ণ ধ্বনি বা উষ্ণ বর্ণ বলা হয়। উষ্ণ বর্ণ কয়টা? 4টা। উষ্ণ ধ্বনি কয়টা? 3টা। কারণ যে একটা স বাদ যায়, কারণ আমরা জানি
মূর্ধন্য ষ এবং তালব্য ষ দুটোর উচ্চারণ একই, জাস্ট বর্ণে আলাদা। আচ্ছা, এরপরে তালব্য বর্ণ ন। হ্যাঁ ঠিক আছে, ন একটি তালব্য বর্ণ, কিন্তু তারণজাত ধ্বনি তো র না, এটা ভুল। এরপর আসো, এই যে বর্ণটা, এই বর্ণটার উচ্চারণ কি আসলে ক, এটা বিশ্লেষণ করলে কি ক মূর্ধন্য ষ আর ম পাই? না, আমরা কি পাই? হ যুক্ত ম পাই। এবার এই জায়গাটা আমরা জানি হ নিচে ন থাকলে মূর্ধন্য ন, হর পেটে যদি ম থাকে সেটা দন্ত ন। হর নিচে ন আছে কিন্তু দেয়া আছে দন্ত ন, এটাও ভুল। সঠিক উত্তর দ্বিতীয়টা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি আমরা যাই 13, আরবি শব্দ কোনগুলো? কঠিন লাগছে বেশি তাই না? দেখো একটু সহজ, একটু মনোযোগ ধারণ করো। দেখো সালাত, আমরা এই জায়গাগুলো অনেক ঝামেলা করি। সালাত, নামাজ, আমরা নামাজ পড়ে পড়ে মনে হয় কি নামাজই আরবি শব্দ, না, নামাজ কিন্তু একটি ফার্সি শব্দ। তেমনি হাদিস, হিন্দি, হিন্দি শব্দটা ফার্সি, অনেক গুরুত্বপূর্ণ। এটা পুরোটা ফার্সি শব্দ। ঠান্ডা, ঝান্ডা হিন্দি শব্দ, কিন্তু মামলা একটি আরবি শব্দ। আলমারি, পাউরুটি একই সাথে পর্তুগিজ শব্দ, কিন্তু জয়ন্তী এটা একটা গুজরাটি শব্দ। আমরা জানি বিদেশি ভাষায় দীর্ঘইকার হয় না, কিন্তু এই একটা ব্যতিক্রম যেখানে আমরা দীর্ঘইকার পাচ্ছি। সালাদ, কানুন, কোরবানি এগুলো আরবি শব্দ। আচ্ছা, এবং শব্দের উৎস থেকে অসংখ্য প্রশ্ন আসে, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, নিচের কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের আলোক বিন্দু বলা হয়, এবং তার থেকে প্রশ্ন আসবেই আসবে, কবি এবং লেখক পরিচিতি থেকে যদি প্রশ্ন আসে। আচ্ছা, প্রথমে আমরা দেখে যাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি। এইখানে যেগুলো দেয়া আছে, চোখের বালি, শেষের কবিতা এবং গোরা, এই তিনটি ছাড়া তোমরা কয়টা পারো সেটা কমেন্টে লিখে দিতে পারো। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটি উপন্যাস, যেটা বিখ্যাত কিছু চরিত্র আছে। আহ মহেন্দ্র, তারপরে আছে আশালতা, খুবই বিখ্যাত উপন্যাস। শেষের কবিতা যদিও কবিতা, কিন্তু এটি একটি উপন্যাস নাম। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি উপন্যাস। পল্লী সমাজ দেবদাস এবং শ্রীকান্ত শরৎ উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আনন্দমঠ, কপালকুণ্ডলা, সীতারাম এগুলো কার? বঙ্কিম উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই জায়গায় আনন্দমঠ, সীতারাম এবং আরেকটা আছে দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, এইগুলোকে বলা হয় রাজনৈতিক উপন্যাস। আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম একসাথে মনে রাখার উপায় কি? কি জানো, দেবী রানীর আনন্দ, বা এইভাবে দেবী রানীর আনন্দ, এইভাবে আমরা মনে রাখতাম। আচ্ছা, যে দেবী চৌধুরানী আর সীতারামের রাম, দেবী সীতার আনন্দ, বা এইভাবে অনেকে অনেকভাবে মনে রাখে, সেগুলো ফ্যাক্ট না। আচ্ছা, তাহলে যাই, যে চিহ্ন, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, এটা কার? মানিকের উপন্যাস বা মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক রচনাবলী। আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি ক নাম্বার। তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা এর বাইরে কোনো উপন্যাসের নাম জানো কিনা, দেখি কেউ লিখতে পেরেছে কিনা। আচ্ছা, ঠিক আছে, দারুণ। আচ্ছা, এরপরে আমরা যাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু নাটক আছে বিখ্যাত, আমরা সেগুলো নিয়েও যদি আলোচনা করি। যেমন বিসর্জন, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিখ্যাত একটি নাটক বিসর্জন। রাজা আছে, তারপরে আছে অচলায়তন। আচ্ছা, তারপরে যাই, রবীন্দ্রনাথ ঠাকুরের আরো বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, যেমন তার মধ্যে চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা। তারপরে আমরা পাবো খনিকা, খনিকা। তারপরে আছে আরো পুনশ্চ, খুবই বিখ্যাত এগুলো। আচ্ছা, এরপরে যাই, কোনটি অধ্বনির সংবৃত উচ্চারণ? সংবৃত উচ্চারণ এবং বিবৃত উচ্চারণ থেকেও প্রশ্ন আসে। আমাদের আজকে সর্বশেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, আমরা এটা একটু সমাধান করে নেই। সংবৃত উচ্চারণ কি? যখন আমাদের মুখটা ছোট থাকে, এইভাবে মনে রাখবা, ছোট স মানে স সংবৃত, বড় যখন থাকবে তখন বিবৃত, ব মানে ব বিবৃত, বড়, এইভাবে মনে রাখতে পারো। দেখো, আমি যখন উচ্চারণ করছি অবেলা, আমি কি অবেলা বলছি না ও বেলা বলছি? তুমি অবেলা উচ্চারণ করো, দেখো তোমার মুখটা বড় থাকছে, তুলনামূলক বড় হচ্ছে, অবেলা, তার মানে এখানে সংবৃত উচ্চারণ হচ্ছে। হরতাল, আমি কি হরতাল বলি না হরতাল, হরতাল, এইখানেও হটা অধ্বনি অর্থাৎ সংবৃত উচ্চারণ হচ্ছে। তারপরে নদী, আমরা কি নদী বলি? যে নদীর একুল ভাঙিয়া কহে দীর্ঘশ্বাস, ওকুলে সুখ আছে আমার বিষয় নাকি বলি নদী, নদী, এইখানে হচ্ছে এই দুটাতে হচ্ছে বিবৃত, সরি, অবেলা এবং হরতালে হচ্ছে বিবৃত, আর নদীতে হচ্ছে সংবৃত উচ্চারণ। তাহলে কি এটা সঠিক উত্তর আছে কতে? না, নেই।
এরপরে আসো, আমরা কি নক্ষত্র বলি না নক্ষত্র? নক্ষত্র এখানে সংবৃত হচ্ছে। ছবি বলি না ছবি? ছবি এখানে সংবৃত হচ্ছে। অন্য, আমরা কি এটা বলি যে অন্য কাউকে ডাকো নাকি অন্য কাউকে ডাকো? অন্য কাউকে ডাকো, এইখানেও সংবৃত হচ্ছে। তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি খতে। বাকিগুলো কি? অন্য বিবৃত, অমানুষ বিবৃত, অসৎ বিবৃত, ভবন বিবৃত, স্বরম বিবৃত, কিন্তু তসবি সংবৃত। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকে ক্লাস এখানেই শেষ। 15টি এমসিকিউ আমরা সমাধান করলাম। তোমাদের আশা করি অনেক তথ্য পেয়েছো বা তোমরা বুঝতে পেরেছো আসলে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া উচিত, কোন টপিকগুলো পড়া উচিত, কোথা থেকে প্রশ্ন আসে, সার্বিক বিষয়ে একটি ধারণা পেয়েছো। আচ্ছা, এই ক্লাসগুলো মূলত আমাদের ডাইজেস্টের আলোকে হয়। সবগুলো প্রশ্নই মোটামুটি ডাইজেস্টের প্রশ্নগুলো থেকে কম্বাইন করে তৈরি করা, এবং এই প্রশ্নগুলোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছর অনেকবার এসেছে, সেখান থেকেই মূলত নেওয়া। সুতরাং তোমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি বা তোমার পছন্দের সেকেন্ড টাইমের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়তে প্রস্তুতির জন্য তুমি আহ কোনো বই পড়তে চাও, সেটা সবচেয়ে ভালো সহায়ক হতে পারে স্কুল অফ এক্সেলেন্সের বাংলা ডাইজেস্ট। এবং স্কুল অফ এক্সেলেন্সের ক্লাস তো তোমাদের পাশেই থাকছে সবসময়। সুতরাং তোমরা এনরোল করতে পারো আমাদের সেকেন্ড টাইম কোর্সে। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ফেসবুকে ফ্রি লাইভ ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।